আমরা আলোচনায় ফিরব, তবে তার আগে আজ দেশ জুড়ে খাল খনন কর্মসূচি দিনাজপুরে, সেখানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। আমরা সকলে তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাই। এই অবহেলিত জনগোষ্ঠীতে আলোক ফোটাতে এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি এই অবহেলিত এলাকায় আলোক ফোটাতে এসেছেন। সেই আলোক পত্রিকা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বাংলাদেশে কোন নেতা আছে? 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আছে। এই কোন সে নেতা? তারেক রহমান, রহমান। সকলে হাত তুলে তালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে সাদরে গ্রহণ করুন। সকলে সকলে হাত তুলে তালি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ পর্যায়ে সভাপতির আসন গ্রহণ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দিনাজপুর জেলা শাখার শ্রদ্ধাভাজন সভাপতি মাননীয় জেলা প্রশাসনের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মাওলানা রবিউল ইসলামকে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মাওলানা রবিউল ইসলামকে, এবং গীতা পাঠ করার জন্য পরবর্তীতে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি মনি চক্রবর্তীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। ইরশাদ হচ্ছে, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণের জন্য পরস্পর প্রতিযোগিতা করো এবং দেশ রক্ষার ব্যাপারে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে শত্রুদের মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই বিজয় লাভ করতে পারবে। আমরা এবার চলে যাচ্ছি বিয়ন্ড দ্য গ্যালারির আলোচনায়। ঈদের আগে ক্রিকেটারদের সিরিজ জয়, 3.5 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা পাকিস্তানকে এভাবে হারানো, কেমন দেখছেন সব মিলিয়ে? পাকিস্তানকে হারানোটা খুব ইম্পর্টেন্ট ছিল বাংলাদেশের জন্য। বিশেষ করে আমরা সবাই জানি যে বিশ্বকাপ কোয়ালিফাইংয়ের একটা ব্যাপার রয়েছে। সরাসরি 2027 সালে এক বিশ্বকাপ আমরা খেলিনি, আরেক বিশ্বকাপ সামনে রয়েছে। দুটো বিশ্বকাপই আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, একটিকে উপেক্ষা করেছি বা অবজ্ঞা করেছি। এখন যে জিনিসটা বললেন যে পাকিস্তানের সঙ্গে খেলে যে কনফিডেন্সটা গ্রো করেছে বাংলাদেশে, সেটা খুব দরকার ছিল। কারণ সামনে এই বছর অন্তত 22টা ওয়ানডে খেলার কথা বাংলাদেশের, সবগুলো যদি ঠিকঠাক শিডিউল অনুযায়ী হয়। এই যে উত্থানটা বাংলাদেশের, যে মাঝখানে ওয়ানডে ক্রিকেটে অনেকটা পিছিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে পাকিস্তান কিন্তু দেখবেন যে বিশ্বকাপের আগে যে দুটো সিরিজ খেলেছে দেশের মাটিতে, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সঙ্গে, তারা কিন্তু শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছে, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ জিতেছে। সেই দলের বিপক্ষে যদিও 6 জন নতুন আছে, 6 জনের অভিষেক হয়েছে ভিন্ন ভিন্ন ম্যাচে, কিন্তু নতুন হলেও তাদের কিন্তু যে ফার্স্ট ক্লাস ক্রিকেট কিংবা তাদের অন্য যে এ টিমের সায়েন্সের যে খেলা, ওই খেলাগুলোতে তারা খেলে কিন্তু এই জায়গায় এসেছে এবং তাদের এই লেভেলের ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে চান্স পান তারা ডেফিনেটলি বাংলাদেশের কোনো প্লেয়ারের থেকে
কোনো অংশে কম নয়। সেই জায়গা থেকে বাংলাদেশ কম্বাইন্ডলি যে ম্যাচ দুটো খেলেছে এবং জিতেছে, তিনটার মধ্যে দুটো, সেই ম্যাচগুলো কিন্তু তাদেরকে অনেক বেশি কনফিডেন্স দিয়েছে। বিশেষ করে প্রথম ম্যাচটা যদি আপনি চিন্তা করেন, নাহিদ রানা তার কিন্তু নর্মালি দলে থাকা হয় না ওয়ানডে দলে, তিনি টেস্ট প্লেয়ার হিসেবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত। যেহেতু সাকিব অসুস্থ, তার জায়গায় সুযোগ পেয়ে তিনি কিন্তু নিজের উত্থানটা দেখিয়ে দিয়েছেন 8টা এবং উইকেট নিয়েছেন। হ্যাঁ 5টা উইকেট নিয়েছেন একেবারে। প্রথম ম্যাচের কথা বলছি, 5টা উইকেট নিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে হি হ্যাজ সাম ক্যালিভার্স, অ্যান্ড তিনি সেটা যদি ইউটিলাইজ করতে পারেন এবং একটু ভেরিয়েশন ডেভেলপ করা যায়, তাহলে এদেশের টপ বোলারদের মধ্যে তিনি 1 নম্বরেই থাকবেন। তো সেই জায়গা থেকে যদি আবার চিন্তা করেন, আবার এই তানজিদ হাসান তামিম, তিনি ওপেনার, মাঝখানে কিন্তু অন্য সিরিজগুলিতে ছিলেন, আগের সিরিজে তিনি 11-এর জায়গায় পাননি, কিন্তু এই যেহেতু ডোমেস্টিকে ভালো করেছেন, ভালো করার ফলে তাকে এই সুযোগ দেওয়াতে তিনি কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন। আমার কাছে আউটস্ট্যান্ডিং এই কারণে বলবো যে প্রথম ম্যাচে তিনি যে 67 রান করেছেন, সেখানে বল কম, 40 ওয়ার্ড, সেই জায়গা থেকে তিনি কিন্তু খুব সুন্দর ক্রিকেট খেলেছিলেন। এখন অনেকে সমালোচনা করতে পারে কম স্কোর থাকলে তিনি ভালো রান করতে পারেন, কিন্তু গতকাল যেটা হয়েছে, সেই মেডেন সেঞ্চুরিটা করেছেন, সেঞ্চুরির মধ্যে তার কিন্তু একেবারে দেখবেন স্ট্রাইক রেটটা দেখুন, স্ট্রাইক রেট কিন্তু তার খুব ভালো। এভারেজ টোটাল যদি 31টা ওয়ানডে দেখি, আমরা এখন 25-এ এসেছে। তো সেই জায়গাটা আমি বিশ্বাস করি তার যে এখন উত্থান, পরিণতি বোধটা তৈরি হচ্ছে, আগামী 2 বছর যদি তার উপর আস্থা রাখা হয়, তাহলে তিনি একটা সময় তামিম ইকবালের মতো করতে পারবেন। এই তানজিদ তামিমকে নিয়ে কথা বলবো, তবে তার আগে যে কালকের ম্যাচটা একটু নেল বাইটিং ম্যাচ, আপনি প্রেস বক্সে ছিলেন, ওই সময় কি মনে হচ্ছিল যে অনেক এমন নেল বাইটিং ম্যাচ দেখেছেন, রোমাঞ্চ ছড়ানো ম্যাচ, ভয় কাজ করছিল? মেহেদী হাসান মিরাজ কিন্তু একটা প্রেস কনফারেন্সের আগে যে প্রাইজ গিভিং সেরিমনি হয়, সেখানে বলেছেন যে আমাদের সবাই ভয় হচ্ছিল, 14 রান যখন দরকার তাদের, তখন ভয় হচ্ছিল যে কি হয়। তো আলটিমেটলি লাস্ট ওভারটা আপনি যদি দেখেন, সেই দুর্দান্ত একটা ওভার করেছে। সেই জায়গা থেকে আপনার ধরেন একটা রিভিউ যেটা নেওয়া, সেটা হলো একটা টেকনিক্যালি ওয়াইডের রিভিউ তো নেওয়া হয় না, নর্মালি আপনাকে নিতে হবে লেগ বিফোরে এইটা হয়েছে কিনা বা ক্যাচ হয়েছে কিনা, সেটার জন্য লেগ বিফোরের নেওয়া হয়েছিল এবং সেটা থেকে তারা ওয়াইডে স্কেপ করা পেয়েছে। তো সেই কারণে কিন্তু ওইটা কিন্তু আপনাকে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেছে। আর এই যেটা বললেন আপনি, একটা চরম উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ, এই মনে হচ্ছে ম্যাচটা ছুটে যাচ্ছে, এই মনে হচ্ছে হেরে যাচ্ছি, এই যে একটা অবস্থা, এই রোমাঞ্চ যেমন আছে তেমনি আছে টেনশন, নার্ভ কিন্তু তখন খুবই হয়। যারা হার্টের পেশেন্ট তাদের জন্য এইসব ম্যাচ আসলে খুবই বিপজ্জনক। তারপরে বলবো যে এরকম ম্যাচ যখন জিততে শিখেছে বাংলাদেশ, যখন জিততে পারছে, তখন বুঝতে হবে যে বাংলাদেশের ক্রিকেটের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আপনার টার্নিং পয়েন্ট হলো যে মুস্তাফিজ যে ঘুরে দাঁড়িয়েছে, উঠে হাঁটুতে ব্যথা পাওয়ার পরে, তার আগে কিন্তু তিনি মার খেয়েছেন এবং ভুলভাল শট ডেলিভারি দিচ্ছিলেন সেই সব জায়গাতে, কিন্তু তখন যখন সে হাঁটুতে ব্যথা পেলেন, তারপরে উঠে গিয়ে বল করলেন এবং ওখানে একটা আউট হলো। সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা ছিল আপনার সালমানের আউটটা। ওই আউটটা খুব দরকার ছিল, কারণ ওই আউট না হলে সালমান গেম বের করে নিতেন, কোনো সন্দেহ ছিল না। সেঞ্চুরি দুটাই উদযাপন করার মতো ছিল, একটা হলো সালমানের আর একটা হচ্ছে তানজিদেরটা মাঠে মারা যেত যদি সালমান টিকে থাকতেন। সেক্ষেত্রে তাসকিনকে আমি ক্রেডিট দেবো, তাসকিন অল আউট কালকে যে ম্যাচটা হয়েছে সেখানে দারুণ ক্রিকেট খেলেছেন। প্রথমে তিনি 3 ওভারে 2টো উইকেট নিয়েছেন এবং পরে 2টো উইকেটের মধ্যে যে সালমানকে আউট করতে পারা, তো সেইটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্যাচটা যিনি নিয়েছেন তাকেও ধন্যবাদ। এই যে বিষয়গুলো, ওই জায়গায় আপনার এই টার্নিং পয়েন্টটা যেটা বললেন তাসকিনের, ওইটা তার পরবর্তীতে যেটা হচ্ছে যে মুস্তাফিজের উঠে দাঁড়ানো এবং তারপর বোলিং করা, ওটা কিন্তু আরেকটা, ওই যে পড়ে যাওয়া, ব্যথা পাওয়া, ওই সময়টাতে কালক্ষেপণটা হয়েছে, ওদের ভেতর যে প্লেয়ারদের মাইন্ডসেট ছিল। আপনার দেখবেন যে 2016 সালে আপনার মনে আছে কিনা, যে বিশ্বকাপ ম্যাচে T20 ম্যাচ যেটা ছিল ভারতের বিপক্ষে, বেঙ্গালুরুতে হেরে গেল বাংলাদেশ, 3 বলে 2 রান নিতে পারলো না, দুজন সিনিয়র ব্যাটার থাকার পরেও আগে উদযাপন করা, কিন্তু মেন্টাল সেট আপটা ওরকম ছিল না। মহেন্দ্র সিং ধোনি একটা কাজ করেছিলেন যে যখন দেখছেন যে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন ঠিক তার প্লেয়ারদের ক্লোজ করে ডেকে এনে তিনি মিটিং করার মতো করছেন, কালক্ষেপণ করছেন। এর ফলে যেটা হয়, ব্যাটারের ফোকাসটা নষ্ট করে দেওয়া সম্ভব হয়। এই ব্যাটারের ফোকাসটা গতকাল যেটা হয়েছে, মুস্তাফিজ পড়ে যাওয়াতে যে সময়টা ক্ষেপণ হয়েছে, এই সময়ে ব্যাটার যে একটা ফ্লোতে ছিল, যে বল আসলেই মারবে যে কনফিডেন্স, সেই কনফিডেন্স মাইন্ডসেট চেঞ্জ হয়ে যায়। ওই মাইন্ডসেট চেঞ্জ হওয়ার ফলে বাংলাদেশের ওইটা একটা বড় সেটব্যাক হিসেবে কাজ করেছে। আর একটা জিনিস হচ্ছে, রিশাদ হোসেন আগে যাই করেন না কেন, লাস্ট ওভারটা তিনি অসাধারণ করেছেন। লাস্ট ওভারে তাকে পাঠানো সাহসী সিদ্ধান্ত কিনা? যদি বিপরীত চিত্র হতো সেক্ষেত্রে তো প্রশ্নের মুখে পড়তে পারত। একেবারেই না, মেহেদী হাসান মিরাজ একেবারেই যেটা বলে গ্যাম্বলিং করে, যেটা আমি বলি,
ফাটকা খেলায় এরকম করা উচিত না, কারণ হচ্ছে আপনি যে সাইফে নিয়ে আসছেন 40 ওভারের পরে, এটা আপনার পাওয়ার বা ইতে যখন স্লগ ওভার থাকবে তখন সাইফের মতো অপশনাল বোলার কখনোই আপনি আনবেন না। আপনি মিডল ওভারগুলিতে আপনি তাদেরকেই ইউজ করবেন এবং যখন ব্রেক থ্রু পাচ্ছেন না তখন আপনি তাদেরকে কাজে লাগাবেন। হয় মার খাবেন, না হলে আপনাকে উইকেট ব্রেক থ্রু দেবে। কিন্তু সেটা মেহেদী হাসান মিরাজ তার পরিপক্কতা দেখাতে পারেনি, এখানে ভুল করেছেন। আবার ধরেন আপনার রিশাদ যত বড় ভালো বোলারই হোক, কিন্তু লেগ স্পিনার এই জায়গাটায় রশিদ খান্দা তিনি, যে এই জায়গায় তাকে আনাটাও এরকম স্লগ, শাহিন আফ্রিদিও কিন্তু বড় শট খেলতে পারেন এবং তিনি বড় শট খেলতে পারেন এবং সেটা করেছেন। তো এই সব জায়গায় যেটা করা উচিত সেটা হচ্ছে যে আপনার পরীক্ষিত যারা সবসময় এই জায়গাগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলা করে এসছে, সেই জায়গা থেকে পেসার রাখতে পারতেন, আপনার তাসকিনকে ইউজ করতে পারতেন। তো ভুল করেছেন, এটা এই ঝুঁকিটা নিয়েছেন, কিন্তু সাকসেস হয়ে গেছে বলে সবক্ষণ মাপ, মানে বলে না জিতে গেলে সব কিছু মাপ, সাতক্ষণ মাপ, ভুলগুলো তখন চোখে পড়ে না। আমরা ম্যাক্সিমাম জয় নিয়েই সবাই সেলিব্রেট করে এবং কাটা ছেঁড়া করি, এবং সেই জায়গা থেকে যেটা হচ্ছে যদি টিম ম্যানেজমেন্ট সঠিক সিদ্ধান্ত নেয়, এবং আমি মনে করি যে এটা বিশ্লেষণ করা উচিত এবং মিরাজকে প্রপারলি গাইড করা উচিত, তোমার ক্যাপ্টেন্সির মধ্যে এই লু ফল্ট রয়েছে এবং তুমি যদি এগুলি ওভারকাম না করো তাহলে ইন ফিউচারে বাংলাদেশ আসলে বড় গেমগুলি যখন আসবে, এটা তো একেবারে খুব বড় সিরিজ ছিল না, বিকজ অফ এক্সপেরিমেন্ট সিরিজ ছিল পাকিস্তানের জন্য, যেমন বাংলাদেশের জন্য রিভিল করার একটা সিরিজ ছিল, যে বাংলাদেশও ভালো খেলছিল না, গত 15-16টা ম্যাচ কিন্তু খুব ভালো যায়নি বাংলাদেশের। তো সেই বিশ্বকাপের পর থেকে 2023-এর, তো সেই জায়গা থেকে এখন মিরাজকে যদি ক্যাপ্টেন্সি রাখতে হয় 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তাহলে তাকে আপনার কীভাবে বিল্ড করতে হবে তার মাঠের ভিতরে, মাঠের বাইরে, ইভেন আপনি যে কথাগুলো বলে বিভিন্ন সময় প্রেস কনফারেন্স কিংবা ইংরেজি সব কিছুতে তাকে ট্রেন আপ করতে হবে। ট্রেন আপ যদি না করেন, বিসিবি যদি শুধুমাত্র গা এলিয়ে দিয়ে তার উপরে ছেড়ে দেন, তাহলে আমি মনে করি যে এটা একটা বোকামি করা হবে। যে আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে ছোট্ট একটা বিরতি। মোস্তাফিজ এবং আপনার যদি তাসকিনের কথা বলি, তারা কিন্তু কোনো ব্রেক থ্রু দিতে পারেনি এবং বাইটিং কোনো ডেলিভারি ছিল না ওইরকম। ইভেন মিরাজ যখন বোলিং করেছেন তখনও কিন্তু কোনো ব্রেক থ্রু আসেনি ওই সময় থেকে। এটা কিন্তু বিগ একটা চ্যালেঞ্জের মুখে। আপনার 10 ওভার আপনি একটা দলকে খেলতে দিবেন, আপনি ব্রেক থ্রু দিতে পারবেন না, এটা কিন্তু বিপজ্জনক। আপনাকে সবসময় এই সুযোগ দিবে না, আপনাকে একেবারেই শুরুর দিকে 5 ওভারের মধ্যে কোনো না কোনো উইকেট ফেলতে হবে। যদি না পারেন সেটা কিন্তু ভালো লক্ষণ নয়। বাংলাদেশ কিন্তু এই জায়গায় আগে ভালো করেছে, এখন করতে পারেনি এই সিরিজে, বরঞ্চ মিরাজ কিন্তু এটা হাইড করে গেছেন। এটা অবশ্যই এই জায়গায় ফোকাস করা উচিত এবং সমালোচনা করা উচিত। আপনার সেকেন্ড ম্যাচে বোলাররা কী করেছে? সেকেন্ড ম্যাচ পাকিস্তান আমাদেরকে গুড়িয়ে দিয়েছে, সেই জায়গায় কিন্তু বোলাররা কিছুই করতে পারেনি। আপনার থার্ড ম্যাচে এসে তাসকিন যেটা হচ্ছে একটা ভালো টোটাল পেয়েছে স্কোর বোর্ডে 290, সেই কারণে কিন্তু তাদের যে মেন্টাল একটা জেল ছিল এবং জেলটা প্রথমেই একদম তাসকিনের কারণে আমরা ওই জায়গায় একটা ব্রেক থ্রু পাওয়াতে খুব ভালো একটা অবস্থান তৈরি হয়েছে। প্রথম দুটো উইকেট যখন চলে গেছেন, নাহিদ রানা কে আউট করলেন আপনার কে বলে মাসাদাকাতের আউটটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। উনি যদি সেট হয়ে যেতেন, উনি মারতে পারেন বেসিক্যালি। তো এই জায়গায় থার্ড ম্যাচটা আসলে বোলারদের জন্য খুবই ভালো ছিল, কিন্তু আগের দুটো ম্যাচ যদি চিন্তা করেন, নাহিদ রানা এক্সেপশনাল বোলিং করার কারণে আপনি ওখানে সাকসেস হয়েছেন। আদার দেন আপনার যদি বাকি দুই পেসারের কথা চিন্তা করেন, তখন ওই ম্যাচে কিন্তু সাকসেস নেই। সো এই ভুলগুলোকেও আপনার আইডেন্টিফাই করতে হবে এবং রেকটিফাই করার জন্য, এটাকে আপগ্রেড করার জন্য আপনাকে টিম মিটিং এবং কিভাবে করা যায় সেগুলোকে বিশ্লেষণ করতে হবে। আদার দেন আপনি যদি ভদ্রভাবে শুধুমাত্র প্রশংসায় ভাসান, ভালো হয়েছে পপি চাষ, মানে পরস্পরের পিঠ চাপড়ানো, এটা ভালো লক্ষণ না। গতকালকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সৌম্য সরকার কেন এই সিরিজে একটা ম্যাচও খেলেননি, তিনি তার আগের সিরিজটা ভালো করেছিলেন। এখন মেরাজ ব্যাখ্যা দিয়েছেন যে সৌম্য সরকার যেটা হচ্ছে বিসিএল ওয়ানডে টুর্নামেন্ট, সেখানে তিনি ভালো করেননি। এটা কি মেজারমেন্টের জন্য এটা কারেন্ট সিচুয়েশন, কারেন্ট ফর্ম যাচাই করার জন্য একটা কারেন্ট টুর্নামেন্টগুলো ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে আপনার একটা কিন্তু সে যখন ইন্টারন্যাশনাল সিরিজে ভালো করেছে, তার ইন্টারন্যাশনাল কিন্তু একটা যে রয়েছে, সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতাকে আপনি উপেক্ষা করেছেন। এবং মিরাজকে আমি বলবো যে মিরাজ এই জায়গায় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৌম্যর না খেলার পেছনে। সৌম্যর খেলা উচিত ছিল, কারণ সৌম্যর যে এখনও এক্সপিরিয়েন্স এবং সৌম্যর খেলার স্টাইলও কিন্তু চেঞ্জ হয়েছে। তিনি কিন্তু এখন স্পিনেও এবং নিচে হয়েও খেলার যে অভ্যাসগুলো গড়ে তোলা, সেগুলি করে তুলেছেন। আপনার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু সেটা দেখতে পেয়েছে। 3টা ম্যাচের মধ্যে 2টোতে তিনি রান করেছেন এবং একটা 92 বোধহয় করেছেন। তো সেই জায়গায় যদি শেষ ম্যাচটা আপনি জিতেছেন মোটামুটি সৌম্যর কারণে, তো সেই সম্মুখে আপনার থার্ড ম্যাচে কেন সুযোগ দিবেন না? আপনি সাইফের উপর অত্যন্ত বেশি নির্ভর করছেন। সাইফের তো আপনার ফুটওয়ার্কই নেই, সাইফ কখনোই কিন্তু সাকসেস
কোনো ব্যাটার হতে পারবে না। এটা আমি আপনাকে এখন বলে দিচ্ছি, বিকজ অফ তার যে এ টিমের সিরিজগুলি খেলেছে, সে কিন্তু সবচেয়ে বেশি এ টিমের সিরিজ খেলা একজন প্লেয়ার এবং সাকসেস হতে পারেনি, এবং এখন তাকে ওভার রেটেড হিসেবে চিন্তা করা অসংখ্য হচ্ছে। ধন্যবাদ সিকান্দার ভাই আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশ দল ঈদের আগে একটা সিরিজ জিতে নিয়েছে, বাড়তি আনন্দ নিয়ে সবাই এখন বাড়ি ফিরবে। শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।